হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, আজকে আমরা পলিটির পরবর্তী চ্যাপ্টারে চলে আসলাম। সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। প্রস্তাবনা মানে হচ্ছে কোনো একটা বইয়ের ভূমিকা বা মুখপত্র। আমাদের দেশ একটা শেকল বা একটা নিয়মের বেড়াজালে চলছে। বহু কষ্ট করে 1947-এ যখন দেশ স্বাধীনতা প্রাপ্ত হচ্ছে, তখন যারা দেশকে প্রতিনিধিত্ব করছেন, দেশকে তৈরি করছেন, তারা দেখছেন যে কি এমন নিয়মের বেড়াজাল রাখতে পারলে এবং সেই নিয়মের বেড়াজালটা কোন আদর্শগত দিক থেকে রাখতে পারলে দেশটা আর ভেঙে টুকরো টুকরো হবে না, দেশের মানুষজন শান্তিতে সুস্থভাবে বসবাস করতে পারবে। সেই লক্ষ্য নিয়ে যারা সংবিধান রচনা করছিলেন তারা তো কাজকর্ম করছিলেন, নিয়মে বেড়াজাল তৈরি করছিলেন, আইন নিয়ে ঘাটাঘাটি করছিলেন। এমতাবস্থায় আরেকজন লোক জওহরলাল নেহরু, তিনি বলছেন যে কিছু তো একটা আদর্শ দিক থাকা দরকার, এবং ভারতবর্ষ নয়, পৃথিবীর প্রথম যে দেশটা সংবিধানকে লিখিত আকারে এনেছে সেটা হচ্ছে আমরা জানি আমেরিকা। তো সেই আমেরিকার সংবিধানের শুরুতে যে ভূমিকা, সেখান থেকে ইন্সপায়ার হচ্ছেন জওহরলাল নেহরু, এবং তিনি এই প্রিয়াম্বলের কনসেপ্টটা আনছেন। তো হোয়াট ইজ প্রিয়াম্বল? প্রিয়াম্বল হচ্ছে একরকমভাবে বলতে পারি আমরা একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট মানে সংবিধান নামক ভারতবর্ষের যে একটা বই আছে, আইনের বই, যেটা সবাইকেই মান্যতা দিতে বাধ্য হই আমরা, তার একটা ভূমিকা, ঠিক আছে? অর্থাৎ সংবিধানে যে বিভিন্ন রকম আইন কানুন লেখা হচ্ছে, তার বেসিক দর্শন বা নীতিগুলো কী কী, তার উদ্দেশ্যগুলো কী কী, সেটা প্রস্ফুটিত হচ্ছে এই ভূমিকাতে। আর কি বলতে পারি, যারা সংবিধান তৈরি করছেন, যারা রচনা করছেন, যারা ফ্রেমার্স, যারা সংবিধানকে রক্ষা করছেন, তৈরি করছেন, তাদের মূল উদ্দেশ্য কী ছিল, ইন্টেনশন কী ছিল। আবার আমাদের যে ভারতবর্ষ তখন তৈরি হচ্ছিল, দেশ তৈরি হচ্ছিল, সংবিধান তৈরি করা হচ্ছিল, একটা রাষ্ট্র গঠন করা হচ্ছে, সেই তৈরির পেছনের ইতিহাসটাই বা কী, আমাদের দেশের মূল নীতিবোধগুলো কী কী আছে, কোর ভ্যালু কী কী আছে, তার আদর্শগত দিকগুলো কী। এই যে এত সহস্র মানুষজন দেশটাকে স্বাধীন করার জন্য মানে শহীদ হলো, প্রাণ দিল, তো সেই লোকগুলোর মূল আদর্শ কী, কী লক্ষ্য ছিল। অর্থাৎ আমরা এই বেসিক জায়গা থেকে বুঝতে পারি আমাদের দেশের মূল সত্তাটা কী, এবং এই ভূমিকা থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি, মূল কি কি জিনিস আমরা পাই। এটা বেসিক্যালি আমরা কতগুলো তথ্যের ডেটা পেয়ে থাকি। কি কি স্যার? যে আমাদের দেশটার যে মূল চালিকা শক্তি, যে পাওয়ার, ক্ষমতা, সেটা আসছে কোত্থেকে, মানে সোর্স কি, আমাদের দেশটার প্রকৃতি বা কী, কীরকমভাবে দেশ শাসন ব্যবস্থা করা হবে, পরিচালনা করা হবে, সেটা নেচার অফ দ্য স্টেট বলা যেতে পারে। এছাড়া আমাদের দেশটার কী কী লক্ষ্যমাত্রা নিয়ে চলবে, সেই অবজেক্টিভসগুলো পাওয়া যেতে পারে। এছাড়া এই যে ভূমিকা বা সংবিধান কবে আমরা চালনা করা শুরু করছি, কীভাবে আমরা মান্যতা দেব, তার ডেটটা আমরা পেয়ে থাকব। তাহলে সংবিধান আসছে কোত্থেকে? সংবিধান আসছে আমরা বলতে পারি জওহরলাল নেহরুর মস্তিষ্ক থেকে। দ্য আইডিয়া বিহাইন্ড প্রিয়াম্বল, জওহরলাল নেহরু এই কনসেপ্টটা প্রথম নিয়ে আসছেন, এই আইডিয়াটা নিয়ে আসছেন যে প্রিয়াম্বল বলে একটা জিনিস আনতে হবে, প্রস্তাবনা বলে জিনিস আনতে হবে। তার জন্য তিনি আমেরিকার সংবিধান থেকে, আমেরিকার প্রিয়াম্বল থেকে তিনি কনসেপ্ট নিচ্ছেন, এবং নিয়ে 13ই ডিসেম্বর 1946-এ তিনি নিচ্ছেন অবজেক্টিভস রেজলিউশন গণপরিষদে, যেখানে সংবিধান রচনা করা হচ্ছিল, সেইখানে তিনি তার প্রস্তাবটাকে 13ই ডিসেম্বর 1946-এ উত্তোলন করলেন। যারা সংবিধানের বিশেষজ্ঞ ব্যক্তিরা, তারা সেটাকে নিয়ে তর্ক বিতর্ক আলোচনা করলেন, এবং করার পর দেখা গেল এই গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটাকে গ্রহণ করলো, মান্যতা দিল। কবে? 22শে জানুয়ারি 1947-এ। 22শে জানুয়ারি 1947-এ এই প্রিয়াম্বল বলে জিনিসটা সংবিধান সভা বা গণপরিষদ দ্বারা স্বীকৃত বা গৃহীত হলো। ঠিক
তো কবে তাহলে তুলেছিলেন জওহরলাল নেহরু? 13ই ডিসেম্বর 1946-এ। কবে তাহলে গৃহীত হলো? 22শে জানুয়ারি 1947-এ। কার দ্বারা গৃহীত হলো? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা গৃহীত হলো। এবার এই যে প্রিয়াম্বল, তার গুরুত্ব কি? সেই গুরুত্ব বলতে গিয়ে বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ N.A. পালকিওয়ালা তিনি মন্তব্য করছেন যে প্রিয়াম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যে এত বড়, বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান আমাদের দেশ ভারতবর্ষের, সেই এত বড় সংবিধানের মূল যে বিষয়বস্তু, তুমি যদি অফিসে যাও বা তুমি যদি যাতায়াত করো, তাহলে তোমার একটা আইডেন্টিটি কার্ড আছে। সেই আইডেন্টিটি কার্ডটা কি? তুমি ব্যক্তিটাকে তার একটা ছোট্ট করে একটা প্রতিরূপ, যে তুমি কে মানুষটা। ঠিক একই রকমভাবে ভারতবর্ষের যে সংবিধান, তার যে নানা রকম দিক রয়েছে, সেই দিকটার ছোট্ট একটি জিস্ট বলা যেতে পারে, আইডেন্টি কার্ড বলা যেতে পারে। সেটা এই বলে মন্তব্য পোষণ করছেন কে? N.A. পালকিওয়ালা। পরীক্ষা কোশ্চেন দেয়। কে মুন্সি, আরেকজন আইন বিশেষজ্ঞ, তিনি মন্তব্য করছেন যে প্রিয়াম্বল ইজ দ্য পলিটিক্যাল হরোস্কোপ অফ আওয়ার কনস্টিটিউশন। ভারতের সংবিধানের পলিটিক্যাল হরোস্কোপ, রাজনৈতিক দিক থেকে, শাসনতান্ত্রিক দিক থেকে তার কীভাবে চলবে, তার কুষ্ঠি একরকমভাবে, তার পুরো একদম মূল কশেরুকা, এরা এইটা বলে মন্তব্য করছেন। এইগুলো কিন্তু মন্তব্যগুলো পরীক্ষায় আসে। এবার সরাসরি আমরা চলে যাই যে প্রিয়াম্বলে কি এমন লেখা আছে, ভারতের প্রস্তাবনায় কি এমন লেখা আছে। দেখো, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমি যেগুলো দাগ দিচ্ছি সেগুলো মন দিয়ে দেখবে। কি লেখা আছে স্যার? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথমেই কি বলছে? আমরা। তো আমরা কারা? দ্য পিপল অফ ইন্ডিয়া, যারা ভারতবর্ষের মানুষ, তারা কি করেছি স্যার? বলছে হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া। আমরা ভারতবর্ষ একটা দেশ তৈরি করছি, একদম আত্মা দিয়ে আমাদের দেশটা তৈরি করছি। ইনটু এ, কীরকম দেশ তৈরি করছি? সোভারেন, সার্বভৌমত্ব। সার্বভৌম কথার মানে কি? কথার মানে হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, মানে তুমি কারোর দ্বারা পরিচালিত হবে না, না তোমার নিজের ক্ষেত্রে না বাইরের ক্ষেত্রে। অর্থাৎ ধরো তুমি তোমার বাড়িতে কি মাছ রান্না করবে, কি মাংস রান্না করবে, পাশের বাড়ির লোক বলে দেবে না। অর্থাৎ তোমার বাড়ির ব্যাপারে, তোমার অন্তর্বর্তী ব্যাপারে বাইরের লোক নাক গলাবে না। এই রকম একটা স্বাধীনতা একটা আছে। আবার তুমি মাছ খাবে কি মাছ খাবে না, বা তুমি মাছটা কোত্থেকে আনবে, বাইরের থেকে আনবে না নিজের পুকুর থেকে আনবে, সেটাও তোমার পাড়ার লোক বলে দেবে না। অর্থাৎ বাইরের বিষয়গুলোও নিয়েও কিন্তু তুমি কীভাবে জীবনযাপন করবে সেটা বাইরের লোক বলে দেবে না। অর্থাৎ তুমি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক সেরকমভাবে ভারতবর্ষ তার অন্তর্বর্তী যে রাজ্যগুলো রয়েছে, তার মানুষগুলো রয়েছে, তার সঙ্গে ভারতবর্ষের সরকার কীরকমভাবে ডিলিং করবে সেটা বাইরের কোনো দেশ বলে দেবে না। আবার ভারতবর্ষ তার বিভিন্ন বাইরের দেশগুলোর সঙ্গে কীরকম সম্পর্ক স্থাপন করবে সেটাও অন্য কোনো হরিদাস কোনো দেশ কেউ নাক গলাতে আসবে না। অর্থাৎ ইন্টারনালি এবং এক্সটার্নালি সম্পূর্ণ ভারতবর্ষ ফ্রি। তাই জন্য সোভারেন কথাটা লেখা আছে। কিন্তু এই যে ভারতবর্ষ সরকারকে চালাচ্ছে, কারা চালাচ্ছে? চালাচ্ছি আমরা চালাচ্ছি। আমরা কারা? যারা ভারতবর্ষের লোক। তার মানে এটা হচ্ছে আমাদের মূল শক্তির উৎস। ভারতের সংবিধানটা তৈরি করছে কারা? ভারতের মানুষজন তৈরি করছে। তার মানে এটা হচ্ছে সোর্স অফ দ্য অথরিটি। সরকার কীভাবে আসছে, এই যে তুমি কদিন আগে ভোট দিচ্ছ, তোমরা ভোটাভুটি করো, সমস্ত রকমভাবে ভোটটা দাও মানে কি? তুমি সরকারকে আনো, সেই সরকার আইন কক্ষে বসে, পার্লামেন্টে বসে বা বিধানসভায় বসে নতুন করে আইন আনে। সুতরাং এই যে সোর্স, আইন আনার সোর্স, সবই তোমার দেয়া প্রতিনিধিত্ব গিয়ে ওখানে আইন কক্ষে বসছে। সুতরাং আমরাই হচ্ছি মূল পাওয়ারে রয়েছি ভারতবর্ষের সরকারের জন্য। সরকার বলতে কারা? আমরাই মূল সরকারের আনছি, আমরাই সোর্স অফ দ্য অথরিটি। তো আমরা কীরকম দেশ তৈরি করছি? সোভারেন বা সার্বভৌম দেশ তৈরি করছি। সোশ্যালিস্ট অর্থাৎ সামাজিক দেশ তৈরি করছি। যারা পিছিয়ে পড়া লোকজন তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমরা দেখভাল করার চেষ্টা করব। সামাজিক সেই রকম পিছিয়ে পড়া দেশ এবং যারা মানুষ তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে ওভারঅল দেশটা আরও উন্নত হয়। সোশ্যালিস্ট কান্ট্রি। সেকুলার, আমাদের কোনো রকমভাবে ধর্ম
নিয়ে ঘাঁটাঘাঁটি করব না। আমরা নিজস্বভাবে আমরা ধর্মের বিশ্বাস করতে পারি, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টিয়ান, কেউ ইহুদি, হোয়াট এভার, কেউ শিখ, যে যা ধর্ম পালন করি না কেন, আফটার অল আমাদের দেশের কোনো ধর্ম নেই, দেশটা কিন্তু ধর্মনিরপেক্ষ। সেই দেশ মাতৃকাতে যে কোনো ধর্মবিশ্বাসী মানুষজন থাকতে পারে, বাট দেশের কোনো ধর্ম নেই নিজস্ব, সেখানকার মানুষের ধর্ম রয়েছে, সেটা হচ্ছে সেকুলার। ডেমোক্রেটিক, আমরা সম্পূর্ণভাবে স্যার গণতান্ত্রিক, কারণ আমরাই ভোটের মাধ্যমে সরকার নিয়ে আসি। আমরা রিপাবলিক কান্ট্রি তৈরি করব, অর্থাৎ আমাদের হয়ে দেশের একজন মাতব্বর থাকবেন, যিনি প্রকারান্তরে আসছেন, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তো সেই রাষ্ট্রপতি আমাদের হয়ে দেখভাল করছেন, অর্থাৎ তিনি রিপাবলিক, সাধারণতন্ত্র তৈরি করছেন। অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন, এবং এই রকম দেশ, সোভারেন কান্ট্রি কিংবা সোশ্যালিস্ট কান্ট্রি কিংবা সেকুলার কান্ট্রি কিংবা ডেমোক্রেটিক কান্ট্রি কিংবা রিপাবলিক কান্ট্রি, আমরা যাই করি না কেন, এর মাধ্যমে আফটারঅল আমরা যে দেশ তৈরি করছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যে ইন্ডিয়া কনস্টিটিউট করছে, গঠন করছি, সেই দেশ কেন তৈরি করছি? যাতে আমাদের নাগরিকরাই নিরাপদ থাকে, সিকিওর থাকে, এই উদ্দেশ্যে করছি। তো স্যার সিকিওরটা কীভাবে থাকবে? থাকবে স্যার এরমভাবে: জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির মাধ্যমে। জাস্টিস মানে কি স্যার? ন্যায় বিচার। কোন কোন ক্ষেত্রে স্যার ন্যায় বিচার করতে হবে? সামাজিক ক্ষেত্রে। তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার দুম করে মাথার মধ্যে কেউ পাশ দিয়ে কোনো একটা লম্বা চড়া ছেলে পাটাক্কা চাটি মেরে দিয়ে চলে গেল, তো তোমার কি ন্যায় বিচার পেলে? তাহলে সমাজের এরকম প্রতিটা স্তরে যে কোনো রকম ক্ষেত্রেই যেন কেউ কারোর ওপর মাতব্বরি করতে না পারে, সেটা একটা সামাজিক জাস্টিস। সেরকমভাবেই অর্থনৈতিক জাস্টিস, তুমি যে কোনো কাজকর্ম করতে পারো, তুমি তোমার যোগ্যতাতে যে কোনো কাজকর্ম করতে পারো, চুরি ছেঁচারামি করার দরকার নেই, বাট তোমার যেটা লিগাল যে কোনো তুমি কাজকর্ম করতে পারো, অর্থাৎ ইকোনমিক জাস্টিস তোমার থাকবে, তোমার থেকে কিছু কেড়ে নিতে পারবে না। এবং রাজনৈতিক জাস্টিস থাকবে, তুমি ভোট দিতেও পারবে, তুমি ভোটে দাঁড়াতেও পারবে, পলিটিক্যাল জাস্টিস তোমার থাকবে। তো জাস্টিস তিনটে ক্ষেত্রে। লিবার্টি মানে উদারনীতি, কখন থাকবে? তোমার চিন্তা ভাবনায়, অফ থট, তোমার চিন্তা ভাবনাতে কেউ কোনো রকমভাবে প্রভাবিত করতে পারবে না, বা তোমাকে কেউ আটকে আবদ্ধ করতে পারবে না, জোর জবরদস্তি করতে পারবে না। তোমার এক্সপ্রেশন, তোমার যে চিন্তাভাবনার মাধ্যমে তোমার যে বক্তব্য, তোমার যে বক্তব্যের যে বহিঃপ্রকাশ, সেটাও কেউ জোর জবরদস্তি করে আটকাতে পারবে না। তোমার যে বিশ্বাস, তোমার যে বিলিফ, তোমার যে ফেইথ, তোমার যে ভক্তি, তোমার যে ওয়ার্শিপ, সেগুলো কোনোরকমভাবে কেউ বন্ধ করতে পারবে না। অর্থাৎ তুমি সম্পূর্ণরূপে লিবারাল, তোমার এই চিন্তাভাবনাগুলোকে কেউ থামিয়ে দিতে পারছে না, তবেই না তুমি স্বাধীন মানুষ হবে। কখন সেটা হবে? কারণ আমরা জানি প্রকৃতিতে যখনই একজন পাওয়ারফুল লোক থাকে, সে কি করে? দুর্বল লোককে মারার চেষ্টা করে। তো সেই জন্য কী করতে হবে? পাওয়ারফুল বেশি, পাওয়ারফুল কম, এই জায়গাটা রাখা যাবে না, তাই জন্য সমতা আনতে হবে, অর্থাৎ ইকুয়ালিটি আনতে হবে। তো ইকুয়ালিটি হলেই না তখন তুমি লিবার্টি পাবে, তবে না তোমার জাস্টিস আসবে। তো ইকুয়ালিটি কিসের? স্ট্যাটাসের। একজন জমিদার আর তার প্রজা, যেমন একটা কালে দেশে আমাদের ছিল, এখন জমিদার প্রজা এরকম ব্যাপার নয়, এখন কি সবাই নাগরিক, সবাই নাগরিক, এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকেই এই সংবিধানকে মানতে হয়। সুতরাং স্ট্যাটাসকে এক রাখতে হবে, প্রত্যেককে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। যারা প্রত্যেকের জন্য পড়াশোনা দিতে হবে, সুযোগ দিতে হবে, প্রত্যেকের জন্য চাকরি পরীক্ষার সুযোগ দিতে হবে, তো ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, সুযোগ দিতে হবে। টু প্রমোট অ্যামং দেম অল, এবং এই বিষয়বস্তুগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে সবাই সমানভাবে, স্বাভাবিকভাবে ওই একই দেশমাতৃকা ভারতবর্ষ, তার মধ্যে যাতে আমরা বসবাস করতে পারি এবং ভালো সমাজ তৈরি করতে পারি। কখন স্যার এটা হবে? যখন আমরা একই দেশমাতৃকার সন্তান হিসাবে আমরা কি করব? সৌভ্রাতৃত্ব বোধ রাখবো, অর্থাৎ ফ্র্যাটার্নিটি রাখবো। অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এবং এই ফ্র্যাটার্নিটির মাধ্যমে আমরা কি করব? আমরা নিশ্চিত করব আমাদের দেশের ঐক্যতা, আমাদের সমতা, তার একতা রাখবো। তাহলে এটা স্যার প্রিয়াম্বেল। আর স্যার প্রিয়াম্বেলে কী দেওয়া আছে? প্রিয়াম্বেলে স্যার পরিষ্কার করে বলে দেওয়া আছে, এটা ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমাদের এই গণপরিষদ বা গণসভা যখন ছিল সেই সময়তে 26 ডে অফ নভেম্বর 1949, 1949 সালের 26শে নভেম্বর আমরা কি করছি?
ডু হেয়ার বয় অ্যাডপ্ট, আমরা গ্রহণ করছি, ইনঅ্যাক্ট চালু করছি, অ্যান্ড গিভ আমরা দিচ্ছি, কাদেরকে? আমরাই আমাদেরকে দিচ্ছি, আওয়ার সেলফস। কী দিচ্ছি? দিস কনস্টিটিউশন, এই সংবিধানটা আমরাই করছি, আমরাই আমাদের নাগরিককে উৎসর্গ করছি, যাতে এই দেশ আর কোনো রকমভাবে ভাঙাচোরা করতে না পারে, এই দেশ যেন তার সহনাগরিককে নিয়ে, তার নাগরিককে নিয়ে আরও বেশি করে শান্তিপূর্ণভাবে আরও উন্নত হয়ে উঠতে পারে। তো এইটাই হচ্ছে স্যার প্রিএমবেল। তাহলে এখান থেকে আমরা কী জিনিস পেলাম? প্রিএমবেলে আমরা কী কী কম্পোনেন্টস পেলাম? এক, পাচ্ছি আমরা সোর্সেস অফ অথরিটি, আমাদের পাওয়ারটা কোত্থেকে আসছে। প্রথমে বলা হয়েছিল কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই পিপল অফ ইন্ডিয়া আমরা ভোট দিয়ে সরকারে আনছি, তবেই না আমরা ডেমোক্রেটিক হব। সুতরাং আমরাই হচ্ছি আমাদের এই অথরিটি, আমাদের অথরিটিকে সরকার, তো সরকারকে আমরা আনছি ভোট দিয়ে আনছি, সুতরাং আমরাই হচ্ছি মূল সোর্স পাওয়ারের, নাম্বার ওয়ান। আর কি পাচ্ছি? এই রাষ্ট্রটা, ইন্ডিয়া নামক যে দেশটা, রাষ্ট্র ব্যবস্থা, তার প্রকৃতি বুঝতে পারছি। কি? যেমন দেশটা হবে সোভারেন, যেমন দেশটা হবে সোশ্যালিস্ট, যেমন দেশটা হবে সেকুলার, যেমন দেশটা হবে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এবং দেশটা হবে প্রজাতান্ত্রিক বা সাধারণতন্ত্র মানে রাষ্ট্রপতি থাকবে। এছাড়া স্যার কী পাচ্ছি? অবজেক্টিভস কী পাচ্ছি? আমাদের উদ্দেশ্য কি হবে? সমাজ ব্যবস্থার মধ্যে আমরা কি করব? জাস্টিস আনবো, ন্যায় বিচার আনবো, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা লিবার্টি আনবো, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সমতা আনবো, ইকুয়ালিটি আনবো, সমাজ ব্যবস্থার মধ্যে আমরা সৌভ্রাতৃত্ববোধ আনবো। দিজ আর দ্য অবজেক্টিভস। পরীক্ষায় কোশ্চেন দেবে তোমাদের কি? চাকরির পরীক্ষায় নেচার অফ দ্য স্টেট নিচের কোনটি নয়, বা নিচের অবজেক্টিভস অফ দ্য স্টেট নিচের কোনটি নয়, এরকমভাবে একটা করে। বা আমাদের দেশের সংবিধানের মূল সোর্স কি? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। এখন ডিরেক্ট কোশ্চেন দেয়। কবে স্যার গ্রহণ করা হয়েছে? ডেট অফ অ্যাডপশন একটু আগে পেলাম, 26শে নভেম্বর 1949 সালে। এই জিনিসগুলো আমরা পেলাম। এইবার একটা বিখ্যাত কেস আমরা জানি, যদিও এত বিস্তৃত, শুধুমাত্র তো ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলার এত অল্প সময়ে বলা যায় না, তার ডিটেল ব্যাখ্যা হয়। যারা তোমরা আমাদের পেইড কোর্সে পড়ো তোমরা নিশ্চয়ই জানো, তার ডিটেল ব্যাখ্যা হয়। তো হোয়াট এভার, একটা বিখ্যাত কেস উঠেছিল, কেশবানন্দ ভারতী কেস। এছাড়াও এলআইসি কেস রয়েছে, বেরুবাড়ি কেস রয়েছে, আমরা এটা যাচ্ছি না এখন। কেশবানন্দ ভারতী কেস হয়েছিল 1973-তে, এবং সেই কেসে সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছিলেন, এবং সেই জাজমেন্টে তিনি একটি বক্তব্য পেশ করেছিল সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট। তারা বলছে যে প্রিএম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিএম্বল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এর আগেও এলআইসি কেসেও কিন্তু তাই বলেছিল যে প্রিএম্বল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ প্রিএম্বল একটা বইয়ের মুখপত্র যেমন হয়, ভূমিকা যেমন হয়, তার যে জিস্টটুকু লেখা থাকে, কিন্তু তার মানে এটা নয় যে ভূমিকাটা তুমি ছিঁড়ে বাদ দিয়ে দিলে ওটা যে কোনো বইয়ের ভূমিকা হয়ে যাবে। সুতরাং একটা নির্দিষ্ট বই, তার নির্দিষ্ট অংশ, সেটা হচ্ছে তার জিস্ট লেখা আছে। তোমার আইডেন্টিটি কার্ড যদি অন্য কেউ নিয়ে চলে যায়, তাহলে আইডেন্টি কার্ডটা কি তার হয়ে গেল? তা তো নয়, কারণ আইডেন্টি কার্ডটার মধ্যে তোমার রক্তের গ্রুপ কি, তোমার নাম কি, তোমার ধাম কি, যেমন তুমিটাকেই ইনশর্ট লেখা থাকে, যেটা অন্য কারোর হতে পারবে না, তেমনভাবেই তাহলে তোমার সাথে ওটা ইন্টিগ্রাল পার্ট। তেমনভাবেই ভারতের সংবিধানের এই যে ভারতের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, সেটাও কি তার একটা ইন্টিগ্রাল পার্ট। এবং ঠিক যদি ইন্টিগ্রাল পার্ট হয়, তাহলে তোমরাই বলো ভারতের সংবিধান কি স্যার অ্যামেন্ড করা যায়? হ্যাঁ স্যার, অ্যামেন্ড করা যায়। তাহলে ভারতের প্রস্তাবনা স্যার অ্যামেন্ড করা যাবে না? স্যার অবশ্যই অ্যামেন্ড করা যাবে। তাহলে ইট ইজ অ্যামেন্ডেবল, প্রিএম্বল অবশ্যই অ্যামেন্ড করার যোগ্য, অ্যামেন্ডেবল অর্থাৎ সংবিধান সংশোধনযোগ্য। ঠিক সেরকমভাবেই প্রিএম্বলকেও সংশোধন করা যেতে পারে। শরণ সিং কমিটি 1976-এ প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেই কমিটির সুপারিশে যে সংশোধন আসছে, 42তম সংশোধন অ্যাক্ট 1976-এই এসছিল, এবং সেই সংশোধনে বেশ কিছু জিনিস, অনেক কিছু জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছিল বা সংবিধানে সংশোধন করা হয়েছিল। এবং সেই সংশোধন অনুযায়ী 3টে শব্দকে ভারতের প্রস্তাবনার মধ্যে ইনক্লুড করা হয়েছিল। সেটা কী শব্দ? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই শব্দগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল, যেটা আগে ছিল না। তাহলে বলা যেতে পারে ভারতের সংবিধানে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই শব্দগুলো মূল প্রস্তাবনায় ছিল না বা অবজেক্টিভস রেজলিউশনে ছিল না। পরবর্তীকালে 1976-এ এটা কি হয়? ইনক্লুড করা হয়। ক্লিয়ার? তো এছাড়াও প্রচুর ডিটেল আলোচনা হয়।
আমরা যে সিরিজ করছি, যে ভারতের সংবিধানের যে জিস্ট, যারা সংবিধান কোনো দিন পড়নি, চাকরির পরীক্ষায় কোশ্চেন আসে কনস্টিটিউশন থেকে, আমরা যে সিরিজ আনছি, আমরা চেষ্টা করছি তোমাদেরকে বেসিকভাবে সজাগ করার, সতর্ক করার, যে এই জায়গাগুলো কেন কেন ইম্পর্টেন্ট। তোমরা আশা করি উপকৃত হচ্ছ এবং তার ডিটেল আলোচনা আমরা কিন্তু একের পর করতে চলেছি চ্যাপ্টার ধরে ধরে।